হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোড ওয়ান। ফ্রেন্ডস, আজকে আমরা একদম ইউনিক টাইপের একটা জিনিস দেখব যেটা এই চ্যানেলে, অ্যাটলিস্ট এই চ্যানেলে আমরা আগে দেখিনি। আর এটা আমরা যারা ফ্রন্ট এন্ড ডেভেলপার রয়েছি, ডিজাইনার রয়েছি, তো তাদের জন্য এটা জানাটা খুব জরুরি। ম্যাক্সিমাম সময় এরকম হয় যে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করছি সেই বিষয়ের পুরো ধারণা না থাকার জন্য আমাদের বিভিন্ন বিষয়ে প্রবলেম ফেস করতে হয়। তো তার মধ্যে অন্যতম হলো ডিজাইনের অ্যাসপেক্ট। আমরা HTML, CSS, Tailwind CSS, React সবকিছু জানি। কিন্তু যখন একটা সুন্দর একটা ইউজার এক্সপেরিয়েন্স এর দিক থেকে ভালো এমন কোনো কিছু বিল্ড করতে হয়, তখন আমরা কনফিউজড হয়ে যাই। কি বিষয়? যে কি টাইপের ফন্ট ইউজ করব? ফন্টের যে নেমগুলো সেগুলো আমরা সঠিকভাবে জানি না। কখন কোন ফন্ট ইউজ করতে হয় সেটা জানি না। ফন্টের সাইজ রিলেটেড ইস্যু, দুটো প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের মাঝখানে কতটা গ্যাপ হওয়া উচিত? বা একটা প্যারাগ্রাফের মধ্যে একাধিক যে লাইন রয়েছে সেই লাইনের মাঝখানে কতটা গ্যাপ হওয়া উচিত? একটা হেডিং এর সঙ্গে একটা প্যারাগ্রাফের সাইজের কতটা ডিফারেন্স হওয়া উচিত? এই বিষয়গুলো আমাদের ধারণা থাকে না। যখন এই বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকে না, তখনই আমরা কিন্তু ডিজাইনটা অতটা সুন্দর করে উঠতে পারি না। ইউজার এক্সপেরিয়েন্স এর দিক থেকেও কিন্তু খারাপ হয়। শুধু ভিজুয়ালি সুন্দরের কথা বলছি না। আমাদের কিন্তু মেইন ফোকাস রাখতে হয় ইউজার এক্সপেরিয়েন্স। আমরা যে UI টা তৈরি করছি সেটার UX মানে ইউজার এক্সপেরিয়েন্সটা বেটার হতে হয়। যাতে ইউজার যে আছে, যে ভিজিটর আছে তারা দেখে সেটাকে সহজে ইউজ করতে পারে এবং ইন্টারেস্ট ফিল করে। সেখানে এসে স্টে করে। আচ্ছা, এরপরে আছে কালার থিওরি। সবথেকে বড় প্রবলেম, আমরা যেহেতু আর্টিস্ট নই, তো আমাদের কালার সেন্স অনেকেরই কিন্তু থাকে না, ভালো থাকে না কালার সেন্স। তো লাল, নীল, হলুদ, সবুজ দিয়ে কিন্তু ডিজাইন করলেই হলো না। কালারের বিভিন্ন ভ্যারিয়েশন থাকে। কোন কালার কখন ইউজ করতে হয়, কোন প্রজেক্টে কিভাবে ইউজ করতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে আজকে জানবে। এবং অলরেডি আপনারা এতক্ষণ স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা পিডিএফ ফাইল। এই পিডিএফ ফাইলটা আ আমার তৈরি করা না। আমি সেইজন্য আমার যে মেন্টর, আমি যার কাছ থেকে শিখেছি সমস্ত কিছু আমি তাকে দিতে চাইছি। এছাড়াও আপনারা অনেকেই হয়তো এনাকে ফলো করেছেন যারা Photoshop নিয়ে কাজ করছেন বা Illustrator নিয়ে কাজ করছেন। একজন অসাধারণ একটা মানুষ। সেই মানুষটা হাজার, লাখ স্টুডেন্টকে সাহায্য করেছে। তাদের মধ্যে আমিও একজন যে কন্টিনিউয়াসলি বছরের পর বছর বেসিক্যালি একদম ১ম থেকেই আমি কিন্তু এনাকে ফলো করে আসছি। যখন আমার Photoshop শেখার ইচ্ছে ছিল। তো তখন থেকে আমি এনাকে ফলো করে আসছি। এনার পিডিএফ আমি যত্ন করে রেখেছি। আমি এখান থেকেই পড়াশোনা করেছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের যদি প্রয়োজন হয় এই পিডিএফটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আমি তাহলে প্রোভাইড করে দেব। আর যদি মনে হয় যে না পিডিএফ এর প্রয়োজন নেই তাহলে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই ভিডিওটা একটু লেন্দি হবে কিন্তু মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আপনার এই যে দুটো ভিডিও সেই ভিডিও থেকে আপনার পুরো ডিজাইনের অ্যাসপেক্ট চেঞ্জ হবে, পার্সপেক্টিভ চেঞ্জ হবে। আপনি একটা নতুনভাবে ডিজাইনকে দেখা শুরু করবে। আর আজকের পর থেকে যদি এই ভিডিওটা ভালো করে ফলো করেন এবং এটাকে ফলো করে আপনি ডিজাইন করা শুরু করেন, এরপর থেকে আপনি কখনোই আর খারাপ ডিজাইন করতে পারবেন না। খারাপ ডিজাইনও একটা ডিজাইন। খারাপ ডিজাইনগুলো দেখা প্রয়োজন। সেই ডিজাইন থেকে আমাদের আইডিয়া আসে যে কোন জিনিসটা করতে নেই। সেজন্য খারাপ ডিজাইন থেকে দেখে একজন ডিজাইনার ভালো ডিজাইনার তৈরি হয়। এটা হলো আমার একটা মতামত। এবার আ চলুন স্টার্ট করি। তো সবার ১ম এ দেখুন এখানে লেখা রয়েছে অল অ্যাবাউট টাইপোগ্রাফি। এই ওয়ার্ডটা জানাটা জরুরি। এই যে টাইপোগ্রাফি যে কথাটা আছে, এই কথাটা জানাটা আগে ইম্পোর্টেন্ট যে টাইপোগ্রাফি মানেটা কি? যেখানে টাইপ নিয়ে কাজ হচ্ছে সেটাকেই বলা হচ্ছে আপনার টাইপোগ্রাফি। এখন এই টাইপোগ্রাফির কি ধরন আছে সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। সবার ১ম এ এখানে একটা প্যারাগ্রাফ আছে যে টাইপ ফ্রেজেস আর ক্লোথস অফ ওয়ার্ডস অ্যান্ড লাইক এ ফাইনলি টেইলরড স্যুট। ইটস দ্য ডিটেইল ইন দেয়ার কম্পোজিশন দ্যাট অ্যাডস ইন্টারেস্ট। এটার অর্থ হলো আ আচ্ছা এটা বলেছেন জিম উইলিয়ামস। তো এটার অর্থ হলো যে টাইপফেস বা আমরা যেটাকে ফন্ট বলি, FONT ফ্রন্ট না। অনেকে ভুল করে ফ্রন্ট লিখে ফেলে ফন্ট দিয়ে বা উচ্চারণ করে ফ্রন্ট। অ্যাকচুয়ালি ফন্ট। তো এই ফন্ট গুলোকে আমরা টাইপফেস বলছি। মানে জেনারেলি টাইপফেস তার আন্ডারে আমাদের এই ফন্ট রিলেটেড কাজ। মানে আমরা যেগুলো দিয়ে লিখছি যে বিভিন্ন ধরনের কিন্তু টেক্সট আছে, তাই না? যেমন আমরা Google ফন্টস যখন ইউজ করি সেখানে প্রচুর আ টেক্সট আছে। টেক্সট লেখার জন্য প্রচুর ফন্টস রয়েছে, তাদের ফ্যামিলি মেম্বারস রয়েছে। আমরা একটু পরে যাব Google ফন্টস এ। তো সেটার কথাই বলছি যে টাইপফেসেস আর দ্যা রুটস অফ ওয়ার্ডস অ্যান্ড লাইক এ ফাইনলি টেইলরড স্যুট। এটার অর্থ হলো যে আমরা যখন কোনো একটা স্যুট আমাদের জন্য সেলাই করাই কোনো দর্জির কাছ থেকে, কোনো একটা পোশাক জামা হোক, প্যান্ট, স্যুট সেটা যদি আমরা টেইলরকে মাপ দিই, সঠিক মাপ দিই, তাহলে কিন্তু সেটা অনেক সুন্দরভাবে ফিটিংস হয়। নাকি আমরা যদি
রেডিমেড একটা কিনে নিই। তো রেডিমেড পোশাক আমরা যদি কিনি তাহলে অতটা ফিটিংস হয় না। সেইজন্য আমাদেরকে ভিজুয়ালি আ সুন্দরও দেখতে লাগে না, স্মার্ট দেখতে লাগে না। কিন্তু বরং আমরা যদি একটা সুন্দর আ টেইলরের কাছ থেকে একটা ভালো করে মাপজোক দিয়ে শার্ট তৈরি করি বা প্যান্টস তৈরি করে বা একটা আ আমরা স্যুট তৈরি করি, তো সেক্ষেত্রে কি অনেক সুন্দর ফিটিংস হয় এবং দেখতেও আমাদেরকে অনেক ইন্টারেস্টিং লাগে, তাই না? তো সেটার কথাই বলছি যে টাইপ ফেস হলো সেরকম ওয়ার্ডস আমরা যে লিখছি, ওয়ার্ডস লিখছি, সেন্টেন্স লিখছি, তো সেগুলোর হলো একটা টেইলর সুট। তো টাইপ ফেসটা এটা। ইটস দ্য ডিটেইল ইন দেয়ার কম্পোজিশন অ্যান্ড অ্যাডস ইন্টারেস্ট। তো যতটা সুন্দরভাবে সে টাইপ ফেসটা তৈরি করা হয়েছে এবং সেটার ইউজের মাধ্যমে আমাদের কিন্তু সেই যে লেখাগুলো আমরা যে হেডিং লিখছি, প্যারাগ্রাফ লিখছি, বাটনের মধ্যে যে টেক্সট লিখছি, প্রত্যেকটা জিনিস কিন্তু আ খুব কম্পোজিশনটা যদি ঠিকঠাক না হয়, সাজানোটা যদি সঠিক না হয়, যদি পড়তে পারতে যদি মানে আমরা যদি সঠিকভাবে পড়তে না পারি, তাহলে কিন্তু সেটা বেশি ইন্টারেস্টিং হয় না। তো এখন সেই বিষয়টাই এখানে অ্যাকচুয়ালি বলতে চাইছে। এবার পরের পেজে কি আছে? আমাদের কাছে আছে সেরিফ ফন্ট। তো এখন সেরিফ ফন্টের যে টাইপসটা দেখছেন, টাইপস অফ ফন্ট, তো প্রথমত জেনারেলি আমাদের কাছে আছে সেরিফ ফন্ট। এখন এই সেরিফ ফন্টের মানে কি? সেরিফ ফন্টের মানে হলো দেখুন যে এই ফন্টের এক্সট্রা কিছুটা অংশ বাইরে বেরিয়ে রয়েছে। এটাকে এমবেলিশমেন্ট বলে বা এক্সট্রা স্ট্রোক বলতে পারেন। আমি জেনারেলি এটা বলি যে যাতে স্টুডেন্টদের মনে থাকে, আমি বলি যে ফন্টের পা আছে, যে ফন্টের পা আছে তাকে আমরা বলি যে সেরিফ ফন্ট। দেখুন একটু এক্সট্রা করে পা বেরিয়ে আছে, তাই না? তো এটাকে মনে রাখবেন, এটা হলো সেরিফ ফন্ট। আচ্ছা, এটার ইউজ কেস কোথায়? এটার ইউজ কেস হলো মোস্টলি ক্লাসিক ডিজাইন। পুরোনো দিনের যে ডিজাইনগুলো দেখে আসছি অনেক বেশি পলিশড মনে হয়, অনেক বেশি মানে আভিজাত্যপূর্ণ যে ডিজাইন যেগুলো আমরা দেখেছি সেখানে আছে। এছাড়াও নিউজপেপার আছে, বুকস আছে। এই যে এখন এই বিষয়টা শিখলেন সেরিক, এরপর থেকে আপনি নিউজপেপার বা বই যখন খুলে দেখবেন বা কোনো ম্যাগাজিন, পুরোনো ম্যাগাজিন, মডার্ন ম্যাগাজিনে বেশিরভাগ এর অপোজিট একটা ফন্ট আছে। অপোজিট বলব না, যে এর আ কি বলব? এর আপনার উম কমপ্লিমেন্টেড একটা ফন্ট আছে। তো সেটা ইউজ। তো আমি এখন সেরিফ ফন্ট যেটা আছে সেটা নিয়ে ডিসকাস করছি। সেরিফ ফন্ট আপনি জেনারেলি বুকস, নিউজপেপার, ক্লাসিক ডিজাইন। তো এক কথায় যদি প্রিন্টিং আপনি দেখেন, প্রিন্টিং যে ফিল্ড আছে সেই ফিল্ডে সেরিফ ফন্টের ইউজেস বেশি। কেন? কারণ আমাদের পড়তে সুবিধা হয়। কারণ প্রত্যেকটা এই যে স্ট্রোক যেটা আছে না, স্ট্রোক একে অপরের সঙ্গে একটা কানেকশন তৈরি করে। কানেকশন তৈরি করার জন্য আমাদের এটা পড়তে অনেক বেশি সুবিধা হয়। আর আমাদের যেহেতু বুকস, নিউজপেপার এখানে খুব ছোট, ছোট হরফে লেখা থাকে, তাই না? মানে ফন্টের সাইজ প্রায় 11 পিক্সেলের মতো থাকে। তো আমরা যদি এরকম ফন্ট ইউজ না করি, তো আমাদের যে কানেকশন পড়ার সময় যে লাইনগুলো, আমরা কিন্তু লাইন ব্রেক করে চলে যাবো। আমরা যদি এই কানেকশনটা তৈরি না করতে পারি। এটা অবভিয়াসলি আমাদের তৈরি করতে হয় না, আমাদের ব্রেইন তৈরি করতে থাকে। সেজন্য প্রত্যেকটা লাইন আমরা সুন্দরভাবে করতে পারি। তো এটা হলো সেরিফ ফন্টের বৈশিষ্ট্য। আর ইউজ কেস এখানে লেখাই রয়েছে। এবার পরেরটা হলো সান্স সেরিফ। এই সান্স সেরিফ কথাটার অর্থ হলো, সান্স মানে হলো উইথআউট, মানে উইথআউট সেরিফ। তো সেরিফ মানে কি? পা। আর সান্স মানে উইথআউট, তার মানে পা ছাড়া ফন্ট। তো এই যে সান্স সেরিফ ফন্টটা দেখছেন, এখানে এক্সট্রা কিন্তু কোনো স্ট্রোক দেখতে পাচ্ছেন না এখানে। দেখতে পাচ্ছেন কি? নেই। অনেক বেশি ক্লিন লাগছে, অনেক বেশি মডার্ন লাগছে, আর অনেক বেশি স্মুথ লাগছে দেখতে, তাই না? তো এটার ইউজ কেস কোথায়? মডার্ন ডিজাইন যেগুলো আছে আমরা জেনারেলি করছি। আমরা তো ওয়েবসাইট বিল্ড করছি, ওয়েব অ্যাপ বিল্ড করছি, মোবাইল অ্যাপস। মোবাইল অ্যাপসে আপনি সবসময় দেখবেন যে সান্স সেরিফ ফন্ট ইউজ হয়েছে। এগুলো কিন্তু আমি ক্যাটেগরি বলছি। ফন্টের নাম বলছি না, এগুলো ক্যাটেগরি নাম। ফন্টের নাম তো আমরা দেখব পরে। এরপর আসছে ডেকোরেটিভ ফন্ট। তো ডেকোরেটিভ ফন্ট নাম শুনেই বোঝা যাচ্ছে যে ডেকোরেশন পারপাস এ ইউজ হবে। তো যেমন এই ফন্টটা দিয়ে আপনি কি লিখতে পারেন? তো জেনারেলি আমরা দেখে থাকি যে বার্থডে পার্টিতে যে বেলুনস আকারে যে বেলুনস গুলো সাজানো রয়েছে তার উপরে লেখা থাকে যে হ্যাপি বার্থডে, বা অ্যানিভার্সারি যখন থাকে তখন এই ডেকোরেশন পারপাস এ এটা ইউজ হয়। সেজন্য এটা ডেকোরেটিভ ফন্ট। নিশ্চয়ই এই ফন্টটা দিয়ে আমরা আমাদের প্রিন্সিপালের কাছে বা কোনো অফিসিয়াল লেটার লিখব না, তাই না? তো সেটা বেশি প্রফেশনাল হবে না। তো প্রত্যেকটা ফন্টের কিন্তু একটা আ ওখানে একটা ইমোশন থাকে। তার একটা ইউজ কেস থাকে। যেকোনো ফন্ট যেকোনো জায়গায় ইউজ করা যায় না। সেটাকে আমাদের প্রয়োজন বুঝে ইউজ করতে হবে। তারপরে আছে ডেকোরেটিভ ফন্ট ছাড়াও স্ক্রিপ্ট ফন্ট আছে, গ্রঞ্জ আছে, ফ্যান্সি আছে। তো ফ্যান্সি রিলেটেড যে কাজগুলো, বিশেষ করে উমেনদের যে প্রোডাক্ট গুলো আছে, বিশেষ করে ধরুন কোনো কসমেটিক্স হলো বা পারফিউম হলো, সেক্ষেত্রে দেখবেন যে এই টাইপের ফন্ট দিয়ে বিভিন্ন লোগো বা হেডলাইন এসব ইউজ করা হচ্ছে। গ্রঞ্জ বিভিন্ন মুভি দেখবেন যখন মানে বিশেষ করে হলিউডের মুভিতে দেখবে যে হরর মুভিগুলোতে এই টাইপের ফন্ট ইউজ করা হচ্ছে। এছাড়াও রয়েছে কি বেসিক্যালি এইসব জিনিস যে ডেকোরেটিভ পারপাস বা টাইটেলস লেখার জন্য আমাদের কিন্তু এই ফন্টগুলো ইউজ করতে হচ্ছে।
আচ্ছা, এই সিম্বলটার মানে কি? এই সিম্বলটার মানে হলো এটা হলো লেস দ্যান ইকুয়ালস টু গ্রেটার দ্যান। তো এটার মানে হলো যে লেস ইজ মোর। তো লেস ইজ মোর কথাটার অর্থ কি? আপনার যখন সামান্য পরিবর্তনে বেশি পরিবর্তন পাবেন, বেশি ইফেক্ট পাবেন, তো সেটাকে বলছে লেস ইজ মোর। বিষয়টা কেমন? যে সামান্য পরিবর্তনে বেশি পরিবর্তন কিভাবে হয় বা সামান্য আ চেঞ্জেস, চেঞ্জেস এ বেশি ইফেক্ট কিভাবে আসবে বা সামান্য জিনিস থেকে বেশি ইফেক্ট কিভাবে সম্ভব। যেমন আমাদের যে উৎসবগুলো আছে, বিশেষ করে আমাদের বাঙালিদের কাছে দুর্গোৎসব। তো সেই উৎসবটা যদি এখন ধরুন যে সারা বছর ধরে চলছে, তো বেশি আকারে হচ্ছে না, বেশি উৎসব হচ্ছে। তো সেক্ষেত্রে কি আমাদের আনন্দটা অত বেশি হবে? নিশ্চয়ই না। কিন্তু ওই যে অল্প ৩-৪ দিনের জন্য যে অনুষ্ঠান, তো সেটা কিন্তু অনেক বেশি আমাদেরকে মজা দেয়। বেশি ওখানে আনন্দ সৃষ্টি করে। তো সেক্ষেত্রে আমাদের এই less is more এটা খুব ভালো এফেক্ট বোঝায় দেয়। এখন আরেকটা জিনিস, ধরুন আপনার জন্মদিন। সেই জন্মদিনটা যদি আপনি রোজ পালন করতেন, তাহলে কি অতটা বেশি মজা হতো? নাকি বছরে একটা দিন সেটা বেশি স্মরণীয় হতো? তো সেটা বেশি উদযাপন করার জন্য একটা জোশ থাকতো। তো এটাই হলো সেই লেস ইজ মোর এর কনসেপ্ট। যে আপনি যখন ফটো এডিটিং করছেন, বেশি লাইট বাড়িয়ে দিলেন, বেশি এক্সপোজার দিয়ে দিলেন, তো সেক্ষেত্রে ফটো একদম পুরো নষ্ট হয়ে যাবে। তো সেই জিনিসটা করা চলবে না। সো এডিটিং এমন হতে হবে যেন এডিট করা হয়েছে বোঝা না যায়। একটা ভালো এডিটিং তাকেই বলে যে এডিটিং ধরা যায় না, যে এডিটিং বোঝা যায় না যে এডিটিং করা হয়েছে অ্যাকচুয়ালি। তো আমাদের ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখতে হয়। তারপরে এখানে একটা হ্যাঁ, টেক্সট লেখা রয়েছে যে being crazy about fonts, hell yes I am a newbie। তো এখানে এমন একটা টেক্সট লেখা রয়েছে যে, যে নিউবি, যে নতুন যে ডিজাইন করা সবে শিখছে তার এই ফন্ট গুলো পছন্দ হয়েছে। সেজন্য ও সব একটা সেন্টেন্সের মধ্যে সমস্ত পয়েন্ট ঢুকিয়ে দিয়েছে। তার কাছে মনে হয়েছে বাহ! আমি দারুণ আ একটা ডিজাইন করেছি। তো এই ডিজাইনটা করা চলবে না। তার বদলে আপনাকে কি করতে হবে? পরিবর্তে আপনাকে একটা ফন্টে স্টিক থাকতে হবে এবং ফন্টের ওয়েট চেঞ্জ করে আপনাকে এমফাসিস ক্রিয়েট করতে হবে। এমফাসিস মানে আপনি কোন বিষয়টাকে জোর দিতে চাইছেন, কোনটা চাইছেন যে ইউজার পড়ুক। এই যে পুরো সেন্টেন্সটা যেটা লেখা রয়েছে সবার ১ম এ কিন্তু ইনস্টেড, এমফাসিস এই ওয়ার্ডগুলোর দিকে আপনার চোখ গেছে। তার মানে বিইং এ ডিজাইনার সে কিন্তু আপনাকে পড়াতে পেরেছে যে কোন জিনিসটা আমি দেখাতে চাইছি সেটা তোমাকে আগে দেখতে হবে। আমি তার ব্রেইনকে কন্ট্রোল করব। কারণ ইউজার আমার যে প্রোডাক্টটা দেখছে সেই সময় কিন্তু আমি নেই। আমি সামনে গিয়ে বুঝিয়ে দিতে পারব না যে আপনি এই ওয়ার্ডটা আগে পড়ুন, এই ওয়ার্ডটা পরে পড়বেন, এই সেন্টেন্সটা পুরো পড়ুন, এর মানেটা বুঝুন। এরকম সম্ভব না। আপনাকে তার ব্রেইন নিয়ে খেলা করতে হবে, তার সাইকোলজি নিয়ে খেলা করতে হবে। তো সে যাতে আপনি যেটা ইম্পোর্টেন্স বলছেন, সেই ইম্পোর্টেন্ট জিনিসটা হাইলাইটের মাধ্যমে তাকে দিয়ে করিয়ে নিতে হবে। ওকে? এটা হলো ফন্টের পাওয়ার। তারপরে being decent about fonts you can see I am a professional। তো এখানে decent আর professional টাকে হাইলাইট করা হয়েছে, বোল্ড করা হয়েছে, অল ক্যাপিটাল লেখা হয়েছে যার জন্য এই দুটো ওয়ার্ড কিন্তু সবার চোখে আসছে ১ম এ। তো যে ডিজাইনার সে কিন্তু পরিষ্কার বলতে চেয়েছে যে আমি ডিসেন্ট আর প্রফেশনাল একজন। তো দেখছেন একটা ফন্ট ইউজ করে কিভাবে হাইলাইট করা যায়। তারপরে আসছে আপনার ক্রিয়েটিং হায়ারার্কি। হায়ারার্কি কিভাবে তৈরি করবেন? মানে শ্রেণীবিন্যাস কিভাবে? মানে শ্রেণীবিন্যাস বলতে মানে কে হেডিং, কে প্যারাগ্রাফ এটা কিভাবে বোঝাবেন? তো সেটা কি? আপনি যখন হেডিং লিখছেন তখন সেটাকে প্যারাগ্রাফের থেকে ডবল করে দিই। ঠিক আছে? যেমন যদি প্যারাগ্রাফ হয় 24 পিক্সেল আপনি তার ডবল 48 পিক্সেল করে দিন। অথবা আপনি এছাড়াও করতে পারেন যে আপনার যদি মনে হয় যে একটু ওভার ড্রামাটিক দেখালেন তো 3x 4x দিয়ে আপনি বাড়িয়ে দিতে পারেন এটাকে। ওকে ৩ গুণ ৪ গুণও করে দিতে পারেন। দেখবেন নিউজপেপারের ১ম যে টাইটেলটা অনেক বড় ফন্টে লেখা থাকে। তারপর আস্তে পেজের ভিতরে যত যায় তত H1, H2, H3 এইভাবে যেতে থাকে। এরপরে আসছে মোস্ট ইম্পোর্টেন্ট অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা মেক্সিমাম ক্ষেত্রে অ্যালাইনমেন্টে আমাদের ভুল হয়ে যায় বিগিনারদের যার জন্য আমাদের ডিজাইন দেখতে সুন্দর হয় না, প্রফেশনাল হয় না। তো অ্যালাইনমেন্টের ব্যাপারটা কি আমি যখন অ্যালাইনমেন্ট কোনো এরকম টেক্সট, একটা লিস্ট, আরেকটা প্যারাগ্রাফ লিখছি তখন আমাকে অ্যালাইনমেন্টটাকে খেয়াল রাখতে হবে। সো সেজন্য বলেছে যে ইউজ অনলি সিঙ্গল অ্যালাইনমেন্ট। একটা অ্যালাইনমেন্টই খেয়াল রাখুন। এখানে দেখুন যে অ্যালাইনমেন্টস লেফট অ্যালাইন আছে না? তো সবকিছু লেফট অ্যালাইন আছে। যদিও এটা ইনডেন্টেশন দিয়ে ভিতরে আছে কিন্তু আমার কিন্তু অ্যালাইনমেন্ট লেফটই আছে। তারপরে কি আছে? গ্রুপিং করব কি করে? তো এই যে প্যারাগ্রাফটা যেটা আছে সেই প্যারাগ্রাফটা কিন্তু আমার এটা হলো প্যারাগ্রাফ, এর টাইটেল হলো এটা। এটা হলো আমার হেডিং। এখানে হয়তো একটা কোনো স্পেশাল টেক্সট কিছু আছে। আর রাইট সাইডটা কিভাবে আছে? রাইট সাইডটা আমার ২ টো সেকশনে ভাগ করা আছে। এখানে হয়তো আমার স্পেশাল কোনো এড চলছে। তো লেফট সাইডটা যে ইম্পোর্টেন্ট সেটার জন্য জায়গা বেশি এবং সেপারেশন ক্রিয়েট করা হচ্ছে ১ পিক্সেলের দাগ দিয়ে। তো অলওয়েজ এরকম সেপারেশন ১ পিক্সেলের লাইন দিয়ে ক্রিয়েট করবেন। তারপরে কি বলেছে যে ডোন্ট কিপ টেক্সট ইন কর্নারস। টেক্সট কখনো কর্নারে লিখবেন না। একদম এরকম গায়ের সঙ্গে চিপকে লিখবেন না। একটু গ্যাপ দিয়ে লিখবেন। এটাকে বলা হয় হোয়াইট স্পেস, ব্রিথিং স্পেস। তো টেক্সটগুলোকে শ্বাস-প্রশ্বাস নেওয়ার জন্য জায়গা দিতে হয়। ডোন্ট প্লেস এলিমেন্টস এজ
অ্যাট এজেস অফ পেজ। একদম পেজের এজে লিখবেন না। এই যে দেখছেন এই যে গ্যাপটা আর লেফট সাইডের গ্যাপটা কিন্তু সেম আছে। আর অ্যালাইনমেন্টটাও লেফট আছে। যার জন্য এটা অনেক বেশি প্রফেশনাল লাগছে। এরপরে কি আনলেস টু ডেলিবারেটলি কাট অফ টেক্সট। এইমাত্র বলা হলো যে পেজের কর্নারে লিখবেন না। কিন্তু পরের পেজেই আবার বলছে, পরের স্লাইডে বলছে যে যদি ডেলিবারেটলি আপনি কাট অফ করতে চান, যদি কাটতে চান টেক্সট তাহলে করতে পারেন, এই যে লিখতে পারেন। এখানে পরিষ্কার পড়া যাচ্ছে যে এটা অসাম লেখা। তো এর থেকে কি বোঝা যাচ্ছে যে আমি ডেলিবারেটলি এটা চেয়েছি। ইউজার পড়তে পারছে। কিন্তু এটা আমার জাস্ট এতটা অংশ গ্যাপ ছিল, একটা ব্ল্যাংক স্পেস ছিল। সেই ব্ল্যাংক স্পেসটা ফিল করেছি আমি এই টেক্সটের মাধ্যমে। ঠিক আছে? যাতে একটা ব্যালেন্স এসছে ডিজাইনের মধ্যে। আচ্ছা, এরপরে কি আছে? এভয়েড উইডোস আর এভয়েড অরফ্যানস। যখন প্যারাগ্রাফ লিখছেন চেষ্টা করবেন যে শেষের যে প্যারাগ্রাফটা আছে, এই প্যারাগ্রাফের শেষের যে ক্যারেক্টারটা বা ওয়ার্ডটা সেটা যেন একা না থাকে। এর সঙ্গে কিছু টেক্সট এর সঙ্গে জুড়ে দিন, অথবা এই যে সিঙ্গেল যে ক্যারেক্টারটা রয়েছে এই ক্যারেক্টারটাকে সরি এই ওয়ার্ডটাকে আপনি এর সঙ্গে জুড়ে দিন। কখনো একে একা রাখবেন না। তাহলে এই উইডোস হয়ে যাবে। ঠিক? আর অরফ্যানস কি? অরফ্যানস বলছে এরকম প্যারাগ্রাফ আসছে পরপর। তো এখানে এসে সিঙ্গেল একটা প্যারাগ্রাফ এটাকে রাখা চলবে না। প্যারাগ্রাফের এই সিঙ্গেল ওয়ার্ডটা এখানে রাখবেন না। অনেক সময় এরকম হয় যে আমাদের পৃষ্ঠা উল্টাচ্ছি, পৃষ্ঠা উল্টানো বইয়ের পৃষ্ঠা উল্টানোর পরে দেখলাম যে একটাই এখানে ওয়ার্ড আছে। বাকি ওয়ার্ডগুলো এই পেজে ছিল। এই সেন্টেন্সটা এখানে শেষ হয়নি, পরের পেজে চলে গেছে। তো এতে কি হয় যে রিডার্স তার কানেকশনটা এখানে নষ্ট হয় পড়ার। পড়ার মজাটা নষ্ট হয়। তো ডিজাইন ওয়াইজও এটা ঠিক নয়। তো সেজন্য অরফ্যান আর উইডোস এগুলো কিন্তু রুলস। তো রুলস সবসময় মেনে চলা সম্ভবও হয় না। কিন্তু আমাদের রুলস না জানা থাকলে আমরা রুলস ব্রেকও করতে পারব না। তো রুলস ব্রেক করার জন্য কিন্তু আগে রুলস জানতে হবে, তাই না? তো এই জিনিসগুলো ছোট ছোট বিষয়গুলো খুব ইম্পোর্টেন্ট ডিজাইনের ক্ষেত্রে, এগুলো মনে রাখতে হবে। তারপরে ইউজ ওয়ান ফন্ট অ্যান্ড স্টিক টু ইট। এখন ফন্ট যারা স্টার্টার প্যাক যারা স্টার্ট করছেন তারা কি ফন্ট ইউজ করবে? তো সেই ফন্ট ইউজ করার ১ম যে নিয়ম সেটা হলো একটা ফন্ট ইউজ করুন এবং সেটাকেই স্টিক থাকুন যতদিন না আপনি ডিজাইন শিখছেন। হাজারটা ফন্ট দেখে মাথা খারাপ করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তারপরে কি ফন্ট? এখানে আপনার কিছু ফন্টের নাম লেখা আছে যে নামগুলো আমাদের যে মেন্টর, জিএফএক্স মেন্টর ওই স্যার ইমরান আলী দিনার যে স্যার আছেন তিনি মেনশন করেছিলেন। তো এছাড়াও আমি কিছু ফন্টের নাম বলে দেব। এইগুলো আপনি ইউজ করতে পারেন, তাতে অসুবিধা নেই। কিন্তু এছাড়াও আমি সেরিফ ফন্টের কিছু নাম বলে দেব পরে। আচ্ছা, এছাড়া সানস সেরিফ ফন্ট এক্ষেত্রেও একই। যেমন এই যে হেলভেটিকা নিউ এটা অনেক প্রিমিয়াম ফন্ট, অনেক পুরনো ফন্ট কিন্তু অনেক বেশি সুন্দর, অনেক বেশি প্রফেশনাল। অনেক জায়গায় এটা ইউজ হয়েছে, বহুবার ইউজ হয়েছে। বেবাস নিউ আছে, ব্রেন্ডাল রোডেস আছে, কিছু আছে। আর নেভার ইউজ দিস ফন্ট। আমি পার্সোনালি কখনো কাউকে যদি ডিজাইন করতে দেখি যে কমিক সেন্স, প্যাপিরাস আর মোস্ট নটোরিয়াস যেটা আমার কাছে সেটা হলো অ্যালজেরিয়ান। আমি যেদিকেই তাকাই যেকোনো ডিজাইন দেখি যে নন ডিজাইনার যারা তাদের ১ম পছন্দ হলো অ্যালজেরিয়ান ফন্ট। এই অ্যালজেরিয়ান ফন্ট আমার পার্সোনালি একদমই পছন্দ হয় না। দেখলে খুবই বিরক্ত লাগে। তো সেইজন্য কখনো এই ফন্টগুলো ওভার ইউজ হয়ে গেছে। এগুলো বেসিক্যালি দেখতে সুন্দর, এগুলো লেটার স্পেসিং অনেক সুন্দর। কিন্তু কখনো ইউজ করবে না। এগুলো ওভার ইউজড হয়ে গেছে। যেমন প্যাপিরাস ফন্ট কিন্তু লেটেস্ট যে 'অ্যাভাতার' যে মুভি এসছে বা ১ম থেকে যে কটা ভার্শনই এসছে 'অ্যাভাতার' মুভিতে প্রত্যেকটাতে এই প্যাপিরাস ফন্ট ইউজ হয়েছে। আর যার জন্য যারা ক্রিটিক্স আছে, যারা ডিজাইনার আছে তারা বলেছে যে প্যাপিরাস ফন্ট ইউজ করেছেন তো আমরা ওই মুভি দেখব না। জোকস অ্যাপার্ট, কিন্তু এটা এতটাই হেট করে যারা ডিজাইনার তারা। তো এই ফন্টগুলো কখনো ইউজ করবেন না। কমিক সেন্স, প্যাপিরাস আর অ্যালজেরিয়ান। ওকে? এই ফন্টগুলো ইউজ করবেন না। মাইক্রোসফটের এগুলো ডিফল্ট ফন্ট আছে। তো এগুলো কখনো ইউজ করবেন না। আচ্ছা, এরপরে আমরা একটু কুইকলি দেখে নিই যে আমরা মোটামুটি কোন ফন্টগুলো ইউজ করব এবং সেই ফন্টগুলো আমরা কোথায় পেতে পারি। তো তার জন্য আমাদের কাছে Google আছে। Google থেকে আমরা fonts.google.com, এখানে আমি যে আ প্রপার্টি যেগুলো বলেছি সে GOOGLE Google এ চলে আসছেন আপনি। Google এ চলে এসে দেখবেন এখানে কিন্তু এই যে ফিলিংস অনুযায়ী এখন অনেক বেশি ক্যাটেগরি হয়ে গেছে। এই ক্যাটেগরি ওয়াইজ আপনি দেখতে পারেন। এখানে আছে এই যে আমাদের কাজ হবে এই সেরিফ ফন্ট নিয়ে। এখানে আমাদের সেরিফ ফন্ট আছে, এখানে সানস সেরিফ ফন্ট আছে। তো কিছু সেরিফ ফন্ট আমরা দেখে নিই। এখানে সেরিফ ফন্ট নিয়ে আমরা যদি অল করি, দেখবেন যে প্লে ফেয়ার ডিসপ্লে এটা বহুল প্রচলিত। এটা অনেক সুন্দর একটা ফন্ট। আ তো প্লে ফেয়ার ডিসপ্লে আমার পার্সোনালি খুব পছন্দের। পিটি সেরিফ, তারপরে লিব্রা বাস্কেটবিল অনেক সুন্দর একটা ফন্ট। তো এই ফন্টগুলোকে আপনারা ইউজ করতে পারেন। ডিএম সেরিফ ডিসপ্লে এখন অনেক বেশি ফেমাস হচ্ছে এটা। আচ্ছা।
এবার চলে আসি আমি sans serif ফন্টে। sans serif ফন্টটা দেখে নিই। serif ফন্ট আমি এখানে অফ করে দিলাম। sans serif এর মধ্যে রোবোটো, তারপরে পপিন্স, মন্টসেরাট, ইন্টার যেগুলো দেখছেন এগুলো অনেক বেশি ফেমাস। তো এখানে এসে আপনি ফিল্টার করতে পারেন যে ট্রেন্ডিং এ কি আছে বা মোস্ট পপুলার এ কি আছে। মোস্ট পপুলার এ এই ফন্টগুলো আছে। এই ফন্টগুলো ইউজ করতে পারেন। ওকে? আর বর্তমানে এই যে পপিন্স, পপিন্সের এর ফন্টের ফ্যামিলি অনেক বেশি। মানে এর ফ্যামিলি মেম্বার অনেক বেশি। যে ফন্টের ফ্যামিলি মেম্বার বেশি থাকবে সেই ফন্ট ইউজ করবেন অলওয়েজ আপনার ডিজাইনে। কারণ আপনি ভ্যারাইটি পাবেন। যেমন এখানে যে ফন্ট ওয়েট বোল্ড লিখি আমরা, এই যে এখানে দেখুন এই যে থিন 100 থেকে শুরু করে আপনার কাছে এখানে আছে বোল্ড বা ব্লাক 900 পর্যন্ত। তো সেজন্য কি হয়? আমাদের কাছে কিন্তু অনেক বেশি অপশন খুলে যায়। আমাদের হাতে অপশন অনেক বেশি থাকে। আমরা যেকোনোভাবে আমাদের ডিজাইনের মধ্যে ফন্টগুলোকে ইউজ করতে পারি। বোল্ড, ইটালিক ইত্যাদি। আচ্ছা, তো কপিস অনেক ভালো একটা ফন্ট। কিন্তু বর্তমানে একটা ফন্ট খুব বেশি ফেমাস হচ্ছে সেটা হলো গেস্ট। এর ২ টো ভার্সন আছে, গেস্ট আর গেস্ট মোনো। তো গেস্ট ফন্টটা কি ইউজ করছেন? যখন এই ফন্টটা ইউজ করছেন আপনি বডি টেক্সট বা ব্যানারের জন্য যখন আ ইউজ করছেন সেখানে করতে পারেন। হেডিং এর জন্য। সাব হেডিং এর জন্য, এমনকি প্যারাগ্রাফের জন্য। তো এখানে আপনি লিখে দেখতে পারেন যে আপনার লেখাটা কেমন লাগবে? সেটা আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। এখানে ফন্ট সাইজ কমিয়ে দিচ্ছেন, বাড়িয়ে দিচ্ছেন। এইভাবে আপনি দেখে নিতে পারেন। এছাড়াও আরেকটা যে ফন্ট আছে সেটা হলো আ গেইস্ট মোনো, যেটা আপনি আপনার টেক্সট এডিটরে ইনস্টল করতে পারেন আপনি যখন কোডিং করছেন। এটাও বেশ একটা মডার্ন ফন্ট, অনেক সুন্দর। আর রিডেবিলিটি বা ভিজিবিলিটি অনেক বেশি ইয়ে এটা। আরেকটা আছে সেটা হলো সোরা। এটা আমার আ পার্সোনাল একটা ফন্টের মধ্যে। এই ফন্টটাও বেশ সুন্দর। ঠিক আছে? আর সবার সুন্দর বলতে আমাদের কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা যে টেক্সটটা লিখছি সেটা কতটা ক্লিয়ার পড়া যাচ্ছে আরকি। এই যে টেক্সট গুলো লিখলাম, সে লেখাটা দেখুন কত ক্লিন লাগছে। ঠিক আছে? ইউজারের দিক থেকে সবসময় দেখতে হবে। আপনার নিজের সুন্দর লাগলে হবে না। ইউজার যেন স্পষ্ট পড়তে পারে। এই যে প্যারাগ্রাফ দেখুন কত ক্লিয়ার পড়া যাচ্ছে। যদি প্যারাগ্রাফের সাইজ ছোটও করি তাহলে পড়া যাচ্ছে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হয়, যখন আমি যে ফন্টটা চুজ করছি সেখানে যেন সমস্ত ক্যারেক্টার এভেইলেবল থাকে। অনেক সময় কিন্তু সব ফন্টের মধ্যে সমস্ত ক্যারেক্টার এভেইলেবল থাকে না। আপনার কিবোর্ডে যত ক্যারেক্টার দেখতে পাচ্ছেন, কমা, সেমিকোলন, তারপরে আপনার ব্যাকটিক রয়েছে, টিল্ডে রয়েছে, আ ডাবল কোট রয়েছে, যত নাম্বারস আছে, হ্যাশ আছে, ডলার সিম্বল আছে, প্রত্যেকটা যেন এভেইলেবল থাকে সেই ফন্টে। যদি এভেইলেবল না থাকে তাহলে সেই ফন্ট এভয়েড করাই ভালো। না হলে কিন্তু ডিজাইন করতে, করতে মাঝপথে আপনি টপকে যাবেন পুরো। ওকে? দেখুন এই ফন্টটা যদি আমি একদম 13 ও রাখি তাহলেও আপনি দেখতে পাচ্ছেন ক্লিয়ার। আবার যদি ফন্টের সাইজ অনেক বড় করি, অনেক বেশি ক্রিস্প লাগছে, অনেক বেশি ক্লিন লাগছে। তো সেইজন্য আমার পার্সোনালি এই যে সোরা নামে যে ফন্টটা সেটা ফেভারিট। আর গাইস্ট যে ফন্টটা আছে এই দুটো ফেভারিট। তো আজকে এতটুকু রাখছি। আমার ইচ্ছা ছিল যে আমরা টাইপোগ্রাফির সঙ্গে কালার থিওরিটাও দেখে নেব। কিন্তু ভিডিও অলরেডি অনেকটা লম্বা হয়েছে। আমি বড় করতে চাইছি না। আমাদের এই ভিডিওটা আপলোড হওয়ার কিছুক্ষণের পরেই আ আপনারা আ আরেকটা যে ভিডিও আছে সেই কালার থিওরি সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন। আজকের ভিডিও এতটুকু। চ্যানেলটা যদি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করেন তাহলে কাইন্ডলি করবেন। তাহলে আমি বেশি মোটিভেটেড হব। আর আমাদের এই একটু কোডিং এর বাইরে এসে এই যে টপিকটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আজকের ভিডিও এতটুকু। খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা।